রাওনাফের কাজের মাঝে আবার তার ফোনটা কর্কশ বেজে ওঠে। বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতেই দেখে মিথিলার নাম্বার। না চাইতেও রিসিভ করতে হয়। রিসিভ করতে ভেসে আসে নাহিলের গলা। নাহিল বাবা, তুমি এ কোথায় ফাঁসি দিয়েছ? রাওনাফ, কেন বাবা, কি হয়েছে? নাহিল, তুমি কাকি আর মিশুকে কি বলছো আমাকে চোখে চোখে রাখতে? আমি কি বাচ্চা? নাহিলের কথা শুনে পিছন থেকে সিরাত বলে ওঠে, তুই বাচ্চা হবি কেন? তুই তো চৌবাচ্চা। নাহিল সিরাতের দিকে ফিরে বলে, তুমি কথা বলবে না? তুমি টেনে আমাকে মেয়েদের শপিং এনেছো, আবার আমাকে চৌবাচ্চা বলো? সিরাত, চৌবাচ্চাকে তো চৌবাচ্চাই বলবো। বয়স না মোটে, ভাব দেখলে বাঁচি না। নাহিল, তোমার মতো নাকি সারাদিন এর সাথে ওর সাথে ঝগড়া করি? সিরাত, কার সাথে করি ঝগড়া? তুই সেরে এসে গায়ে পড়ে ঝগড়া বাঁধাস। ঝগড়ুটে ছেলে, মেয়েদের মতো ঝগড়া করে, মুখ ভেঙচি দিয়ে আর অন্যদিকে তাকায়। নাহিল, তুমি ঝগড়ুটে। মেজদিদা ঠিকই বলে, সারাদিন তোমাকে বকে। সিরাতের মতো সেও মুখ ভেঙচি দেয়। রাওনা বিয়ের সময় তাদের তর্কাতর্কি শুনছিল আর অবাক হচ্ছে, এটা তার সেই শান্তশিষ্ট ছেলে। রামিন কাল রাতেও কল করে হাসতে হাসতে বলেছিল, এখানে দূর থেকে তার ছেলে ঝগড়া শিখে গেছে। রোজ তিনবেলা সিরাতের সাথে বাঁধে। সে ধমকে ওঠে নাহিলের। রৌনক, নাহিল, বড়দের সাথে এইভাবে কথা বলো তুমি? একটু কড়া সুরে বলো কথাটি। নাহিল বাবার কথা শুনে চুপসে যায়। সে ভুলেই বসেছিল, কলে তার বাবা আছে। সে সিরাতের দিকে কটমটিয়ে তাকিয়ে বলে, সরি বাবা। আমাকে কেন সরি বলছো? যাকে কথাগুলো বলছো তাকে বলো। কিন্তু মিশুক তো আমাকে চৌবাচ্চা বলেছে। সরি বলতে বলেছি তোমাকে। বাবা, তোমার বাবা কি তোমাকে এটা শিখিয়েছে যে নাহিল বড়দের মুখে তর্ক করে? তুমি তর্ক করলে, ঝগড়া করলে তো তারা বলবে নাহিলের বাবা তাকে ভালো শিক্ষা দেয়নি। তুমি কি চাও তারা তোমার বাবাকে খারাপ বলুক? একটু নরম সুরে বলে বলে কথাগুলো। না, আমি চাই না তোমাকে কেউ খারাপ বলুক। তাহলে মিশুককে সরি বলো। ওকে, এখন রাখি, আমি মিশুকে সরি বলে দেব। আমি কলে থাকা অবস্থায় বলো, আমি নিজ কানে শুনতে চাই। নাহিল অনিচ্ছা থাকা সত্ত্বেও সিরাতের দিকে তাকিয়ে বলে, সরি মিশু, আমি আর তোমার সাথে ঝগড়া করব না। সিরাত নাহিলের মুখের অবস্থা দেখে মিটমিট করে হাসে। আতিয়া তার দিকে কটমটিয়ে তাকায়। রৌনক কল কেটে দেয়। নাহিল মিতালার ফোন তাকে ফেরত দিয়ে দেয়। নাহিল মাথা নিচু করে চুপ করে বসে থাকে। আজ মিশুর জন্য তার বাবার সামনে তার ইমেজ নষ্ট হয়েছে। এতে তার বেজায় মন খারাপ। সিরাত তার দিকে আর চোখে তাকিয়ে বলে, ভদ্র বাপের অভদ্র ছেলে। নাহিল তার দিকে তাকিয়ে বলে, এই তোমার বাবা কি তোমাকে শেখায়নি বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয়? লজ্জা লাগে না বাচ্চাদের সাথে ঝগড়া করতে আসো? সিরাত তার কথায় পাত্তা না দিয়ে বলে, আমার আব্বু আমাকে বাচ্চাদের সাথে কেমন কথা বলতে হয় তা শিখিয়েছে, কিন্তু চৌবাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় তা আমি নিজে শিখে নিচ্ছি। মিথিলা বিরক্ত হয়ে ধমকে বলে, তুমি কি বাচ্চা? ওর পিছনে লাগছো কেন এভাবে? মিথিলা ধমক খেয়ে সিরাত চুপ হয়ে যায়। তা দেখে নাহিল মিটিমিটিয়ে হাসে। ভদ্র বাপের অভদ্র মেয়ে। নাহিলের কথা শুনে অবাক হয়ে তাকায়। এই ছেলে তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে। এদিকে কল কেটে ফোনের দিকে তাকিয়ে থাকে রওনা। ভাবে একসাথে এদের কিভাবে সামলাবে। সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া বেজে যায়। ছেলেটাও হয়েছে তেমন, দুদিন থেকেই কেমন ঝগড়ুটে হয়ে গেছে। রাজশাহী। ছোটোখাটো খুনসুটির মধ্যে দিয়ে তারা শপিং শেষ করে বাড়ি ফেরে। তারা ফিরতে রাত তখন 8টা বেজে গেছে। বসার ঘরে সবাই গোল হয়ে বসে জিনিসগুলো দেখছে। শাড়ি গহনা ছাড়া আরও বেশ কিছু জিনিস কেনাকাটা হয়েছে। বাকি আছে বড় কিছু জিনিস, সেগুলো যত দ্রুত সম্ভব কিনে ফেলতে হবে। আরাফাত শিকদার বলেন, মেয়ের কেনাকাটা তো প্রায় শেষ, এবার ছেলের কেনাকাটা করতে হবে। আজ একসাথে করে নিলেই পারতে। হাতে আর বেশি সময় নেই। আজমল শিকদার, মেয়েরা তো আর বুঝবে না ছেলেদের জিনিস কেনা। আমি নিষেধ করেছি আতিয়াকে, ওটা বরং তোরা গিয়ে কিনে আনিস। ইস্তিহাক, বড় ভাই যেন যা খুঁতখুঁতে, আমাদের কেনাও কি পছন্দ হবে? আজমল শিকদার, এখন কি তাহলে যার জিনিস তাকে কিনতে বলবো? এমনি তো বিয়ের শাড়ি কিনতে বলাতে কেমন দোমনা করেছে। এখন এগুলো কথা বললেই কি রাজি হবে? রামিন ভাইয়াকে কল করে শুনলেই হয় তারটা সে নিজে কিনবে কিনা। ইশতিয়াককে বলছে, তোর মাথায় বুদ্ধি নেই? কত বুদ্ধি আমার ভাতিজার। এ,
তোর মনে হয় কি ওকে তুই জিজ্ঞেস করবি আর ও বলবে ওর বিয়ের বাজার ও করবে কি না? তাদের কথাবার্তায় এই প্রথমে মনে হয় সিরাত একটু লজ্জা পেল। বিয়ে নিয়ে তার মধ্যে আলাদা কোনো অনুভূতি কাজ করছে না, না ভয় না লজ্জা, যেন স্বাভাবিক সব কিছু। তবে আর সবার মুখে এমন সরাসরি আলোচনা শুনে একটুখানি লজ্জা পেল। সে ধীরে সুস্থে নিজের জায়গা ত্যাগ করে সিঁড়ি ভেঙিয়ে চলে আসতে গেলেই মিথিলা ফিসফিস করে তাকে বলে, ননদি কি লজ্জা পেলে? সারাহ, আয় হায়, দেখো ভাবি লাল হয়ে গেছে মুখ। আতিয়া, আমি তো অবাক হলাম এর লজ্জা পাওয়া দেখে। সিরাত, থামবে তোমরা? তোমরা বুঝি বিয়ের সময় লজ্জা পাওনি? সারাহ, কাকি, ভাবি আর তুই কি এক হলি? সিরাত, বজ্জাত, সর সামনে থেকে। সিরাত চলে যায় তাদের রেখে। এদিকে সিরাতের অবস্থা দেখে ওরা তিনজনই একচোটে হেসে দেয়। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায়। নাইল থাকছে তার দাদার কাছে। বাবার মতো দাদাকেও সে একটু ভয় পায়, তাই তো তার উপস্থিতিতে সে ভদ্র বাচ্চার ন্যায় থাকে। ছাদে ইশতিয়াক আর রামিন দাঁড়িয়ে আছে, দুজনে নিশ্চুপ, তবুও তাদের মাঝে চলছে শব্দহীন অনেক আলাপ। নীরবতা ভেঙে রামিন বলে, কাকাই, আমার না বোনের জন্য চিন্তা হচ্ছে। এ তো কিছু হয়ে গেল, ও কত স্বাভাবিকভাবে বিয়েতে রাজি হয়ে গেল। অন্যদিকে ভাইয়া যে এত বছরে বিয়ে করতে চায়নি, সেও হঠাৎ রাজি হয়ে গেল। ইস্তিহাক, কেন, রাজি হওয়াতে কি খুশি হসনি? সিরাত, তোর বোন নিজের কুমারী বোনকে একজন বাচ্চা সমেত পুরুষের সাথে মানতে হয়তো তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভেবে দেখছিস না যে বিয়েটা না হলে ওর জীবনে কতটা হুমকির মুখে পড়বে? তোর মা ওকে কম জ্বালায়, মেয়েটার চাপা স্বভাবের, তাই কিছু বলে না। তোর মা তো ওকে যেন তেন করে তাড়ালেই বাছে। রামিন, সে তুমি ঠিক বলছো, মায়ের যে কী সমস্যা কে জানে। সবার বেলায় ঠিক, ওর বেলায় যত রাগ জেদ। ইশতিয়াক, মেয়েটা বিয়েটা হয়ে যাক, ওকে দূরে পাঠিয়ে দেব। রাউনাপের কাছেও ভালো থাকবে, রাউনাপ ওকে ভালো রাখবে। রামিন, সেটা আমি জানি ভাইয়া, নিজের দায়িত্বে কখনো অবহেলা করব না। তোমার কি মনে হয় ভাইয়ার মনে এখনও আর নাহিলের মায়ের জন্য কোনো জায়গা নেই? তাদের বিয়েটা ভালোবাসা ছিল, এ তো সহজ পুরোপুরি মন থেকে মুছে ফেলা। যতই ঘৃণা করুক, মনের কোথাও না কোথাও সে আছে, আর এটা নিয়েই বেশি ভয়। সিরাত অনেক বেশি আবেগপূর্ণ। এই জিনিসটা কখনো যদি ওর সামনে প্রকাশ পায়, তবে না জানি সেদিন কি হবে। ইশতিহাক, চিন্তা করিস না, রানাপোর অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে জানে। আমার বিশ্বাস তার যারা সিরাত কখনো কষ্ট পাবে না। রামিন, তাই যেন হয়। ঢাকা, রনব সে আছে মহাঝামেলায়, কি করবে বুঝতে পারছে না। এই বয়সে এসে হবু বউর জন্য শাড়ি কিনতে হবে, তাকে ভাবতে অবাক লাগে। আজ আজ অনেকগুলো বছর পর আবার কোনো নারীর জন্য সে শাড়ি কিনবে, তাও অন্য একজন নারীর জন্য। তার দুশ্চিন্তাকে বাড়িয়ে দিতে তার ফোনটা সশব্দে বেজে উঠল। স্ক্রিনে একটা স্বল্প পরিচিত নাম্বার ভাসছে। দু তিনবার কথা হলেও নাম্বারটা কোনো নামে সেভ হয়নি। সে রিসিভ করে। এপাশ থেকে পরিচিত মেয়েলি গলা ভেসে আসে। মেয়েটি আর কেউ নয়, তার হবু বউ সিরাত। সিরাত, আসসালামু আলাইকুম। রওনা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? সিরাত, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রওনাক, আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলে যে, কোনো সমস্যা? সিরাত, না মানে একটা বিষয় কথা বলার ছিল। আপনি কি ফিরে আসেন? রওনাক, হ্যাঁ, তুমি বলো কি বলবে। সিরাত, আমি বিয়ের পরে পড়াশোনা করতে চাই। রওনাক, করবে, এতে সমস্যা কি? সিরাত, না, আম্মু বলেছিল যে পড়াবে না। বিয়ের পর মেয়েদের বাইরে বাইরে আর ঘুরতে নেই, ছেলে মেয়ে মিশে পড়বে, সেটা একটা অঘটন ঘটবে। রওনাক, কাকে ঠিকই বলেছে, বিয়ের মেয়েদের বাইরে বেশি ঘুরতে নেই, ছেলে মেয়ে মিশে এক কলেজে পড়ে অঘটন ঘটায়। আমি রিস্ক নিতে চাই না, তাই তোমাকে গার্লস কলেজেই পড়াবো। সিরাত, যদি পাবলিক ভার্সিটিতে চান্স হয়? রওনাক, চান্সটা দেবে কে? পড়াশোনার যা অবস্থা, এই পরে আবার পাবলিক, শেষমেশ হয় ন্যাশনাল, না হয় প্রাইভেট ভার্সিটিতেই যেতে হবে। সিরাত, একটু বেশি বললেন না, আমি এতটাও খারাপ ছাত্রী না। আম্মু একটু বাড়িয়েই বলে। রওনাক, হ্যাঁ, আম্মুরাই বাড়িয়ে বলে সবসময়, আর আম্মুর মেয়েরা সবসময় ঠিকই বলে। সে যাই হোক, আগে এসএসসি তো দাও, তারপর দেখা যাবে। কলেজে যাও না ঠিক মতো শুনলাম? সিরাত, কলেজে কি যাব, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে হচ্ছে, এর চেয়ে লজ্জার কি আছে?
রওনা, লজ্জার কি আছে? তুমি কি ফেল করে নিচের ক্লাসে আসো? না তো, সমস্যা ছিল তাই ইয়ার গ্যাপ পড়েছে। এ তো লজ্জা পেতে হবে কেন? সিরাত, মুখে অমন বলা যায়। রাওনা, বাদ দাও, পরীক্ষার বেশি দিন নেই। বিয়ের সাথে ঝামেলা শেষ করে মন দিয়ে পড়ো। এরপর দেখা যাবে কি করা যায়। পাবলিক না হলে প্রাইভেট গার্লসে পড়বা। সিরাত, শুধু মেয়েদেরটা কেন, ছেলে মেয়ে একসাথে হলে কি সমস্যা? রওনা, সমস্যা কি যেন তেন? বিশাল সমস্যা। আমি ভাই বয়স্ক মানুষ, ওইসব কলেজে পড়ে যদি আমার বউয়ের আর আমাকে ভালো না লাগে, তখন যদি আমাকে রেখে অন্য কম বয়সী ছেলের কাছে চলে যায়, তখন দ্বিতীয়বার বউ হারাবো। একই ভুল বারবার করার মতো বোকা আমি নই। সিরাত, হ্যাঁ, সবাইকে তো এক ভাবেন। যত সব মেজাজ খারাপ করা কথাবার্তা, পড়বই না। রাওনা, সেই ভালো তাহলে, অন্তত চিন্তামুক্ত থাকতে পারবো। আর রেজাল্ট ভালো না হলে আমি এমনিও পড়াবো না। এখন ফোন রেখে যাও, ঘুমাও। রওনা কল কেটে দেয়। সে যতই মজা করে কথাগুলো বলুক, সে বোঝে মেয়েটা কতটা দুশ্চিন্তায় আছে, অনিশ্চয়তায় আছে তার জীবন নিয়ে। তাই তো সহজ করার এই ছোট্ট প্রচেষ্টা তার। সে চায় সে যেমনই থাকুক, তার কাছের মানুষগুলো সবসময় ভালো থাকুক। পরের দিন সকাল 9:30। আশরাফ দেখে তার রুমের পাশের দরজাটা এখনো খোলেনি আজ। একটু চিন্তিত হয় সে। সে যতটুকু চেনে মেয়েটাকে, তার তো এত বেলা করে কখনোই ঘুম থেকে ওঠে না। তাই সে বাধ্য হয়ে দরজায় নব ঘুরিয়ে দরজাটা খোলে। ভেতরে উকি দিয়ে দেখে রুমের মধ্যে শুনশান নীরবতা, পর্দাগুলো আজ টেনে রাখা। সে এগিয়ে যায় বিছানার দিকে। ডান পাশে নিশাদ ঘুমিয়ে আছে, তার পাশে উল্টো ঘুরে শুয়ে আছে নাজ, গলা অবধি কম্বল দিয়ে ঢাকা তার। এই গরমের মাঝেও সেইভাবে পেঁচিয়ে শুয়ে আছে দেখে চিন্তার মাত্রা বৃদ্ধি পায়। সে নিশাকে বার কয়েক ডাকতে নিশাদের ঘুম আগলা হয়। মুখের উপর সামনে বাবাকে দেখে তার গলা জড়িয়ে ধরে উঠে পড়ে। মেয়েকে তুলে কোলে নেয় সে। নিশাদ, পাপা, এই যে সকাল সকাল কেন ডেকেছ? আমার ঘুম হয়নি। আশরাফ, কেন পাপা, তুমি রাতে ঠিকমতো ঘুমাওনি? নিশাত, নো পাপা, কাল মামার জ্বর হয়েছিল রাতে। মাম্মা খুব কষ্ট পাচ্ছিল, তাই আমি মাম্মার মাথায় কাপড় ভিজিয়ে দিয়েছি, যেভাবে মাম্মা আমাকে দেয়। আশরাফ, তাই নাকি সোনা? তা পাপাকে কেন ডাকলে না? নিশাত, মামা নিষেধ করেছে ডাকতে, তাই। ঘুমের মাঝে কথার আওয়াজ পেয়ে নাজের ঘুম হালকা হয়। তার জ্বর পড়লো, মাথার ভারীটা ভাবটা কাটেনি। তাই কোনো মতে চোখ খুলে আশেপাশে দেখে। সামনে আশরাফও তার মেয়েকে দেখে তড়িঘড়ি করে উঠতে গেলে আশরাফ বাধা দেয়, বলে, উঠতে হবে না, শুয়ে থাকো। রাতে নাকি অসুস্থ ছিলে, তা আমাকে ডাকুনি কেন? নাজ, তুমি সারাদিন খাটাখাটুনি করো, রাতে বাড়ি আসো, ক্লান্ত থাকো, তাই আর ডাকতে মন চাইনি। আশরাফ, তোমার আর নিশাতের বিষয়ে আমার কোনো ক্লান্তি আসে না। নাচ, এরপর যেন আর এমন কিছু না শুনি। এতে মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি না, তোমাদের খেয়াল ঠিকমতো রাখতে পারছি না। নাচ মাথা নিচু করে নেয়। কত করেছে লোকটা তাদের জন্য, বিনিময়ে কিছুই দিতে পারেনি সে। কিভাবে দেবে সে যে অবরাগ। আজকাল প্রায় তার শরীরটা খারাপ থাকে, কোনো কিছুতে মন বসাতে পারে না, সব কিছু বিরক্তি লাগে। লোকটাকে আর কত জ্বালাবে। আশরাফ নাজ ও নিশাকে নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে থাকে। আশরাফ একটি ব্যবসায়ী পরিবারের ছেলে। বংশ পড়ার পরে সেও একজন সফল ব্যবসায়ী। দেশ বিদেশে তাদের ব্যাপক নামডাক। 6 বছর আগে নাজ ও নিশাদকে নিয়ে আসে এই শহরে। সেই থেকেই চলছে তাদের এই একঘেয়ে জীবন। আশরাফ নিশাদকে কোলে নিয়ে বের হয় রুম থেকে। যাওয়ার আগে নাজের উদ্দেশ্য বলে, কষ্ট করে একটু উঠে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারটা রুমে দিয়ে যাচ্ছি। নাজ, না না, তার দরকার নেই, তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি। আশরাফ, চুপ থাকো, যা বলছি তাই করো, বলে সে রুম ত্যাগ করে। নাজ বসে বসে ভাবে, আজ বহুদিন পর তার এক সময়ের প্রিয় পুরুষটি তার স্বপ্নে এসে ধরা দিয়েছে। অসুস্থ হলে অবচেতন মন তাকে নিয়ে ভাবে, তাই তো স্বপ্নে এসে হানা দেয় সে। তেমনই আজও এসেছিল। মুখে সেই চিরচেনা হাসি, বাচ্চামো ভাবটা। তার অসুস্থতায় কতখানি অস্থির হয়ে উঠত সে, যেন শরীরটা তার হলেও কষ্টটা বিপরীত মানুষটার অনুভব করতে পারত। তাই তো এতগুলো বছরে তার প্রিয় সময় হয়ে উঠেছে এই অসুস্থতার সময়গুলো। সে জানে তাকে নিয়ে ভাবাও পাপ, এই জন্য সে ইচ্ছে করে আশরাফকে ডাকে না।
আশরাফের উপস্থিতিতে যদি প্রিয় পুরুষটির অভিমান করে কল্পনা থেকেও হারিয়ে যায়, সে জানে তাকে নিয়ে ভাবাও পাপ, তবুও মন মানে না। ভাবতে ভাবতে চোখ ঘুরিয়ে দুফোঁটা পানি পড়ে। পানিটুকু মুছে বিছানা থেকে নেমে পড়ে। ঢাকা। ব্যস্ত এই শহরে দুজন পুরুষ বেরিয়েছে শপিংয়ের উদ্দেশ্যে। রাওনা সে বেজায় বিরক্ত তার বাবার কাজে। তাকে কেন এই কাজটা দেওয়া হলো? অন্যদিকে রায়হান ফাঁক ফোকরে মজা নিতে ব্যস্ত। বন্ধুর মুখখানি আজ না দেখার মতো হয়েছে। বিয়ে করবে না করতে করতে আজ হবু বউয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছে। একটু বাজিয়ে দেখতে সে গলা খাকিয়ে দিয়ে বলে, হ্যাঁ রে ভাই, ফিলিংস কেমন? এ বয়সে এসে বিয়ে করছিস, তোর কপাল আছে বলতে হবে। বিয়ে করবো না বলতে বলতে একদম সুন্দরী কুমারী মেয়ে পেয়ে গেলি। আয় হায়। একরাশ বিরক্তি নিয়ে তাকায় রাহেনের দিকে। তোর হাত পাগুলো অনেক দিন হলো ভালো আছি দেখছি, এটা সহ্য হচ্ছে না তোর, না? ভাঙতে হবে দেখছি। রায়হান, পা ভাঙলে বন্ধুর বিয়ে খেতে যাব কিভাবে? তোকে দাওয়াত করেছে কে শুনি যে বিয়ে খাবি? রায়হান, তোকে কে বলছে আমি তোর দাওয়াত দেওয়ার আশায় বসে আছি? আমি অলরেডি দাওয়াত পেয়ে গেছি আঙ্কেলের পক্ষ থেকে। রাওনা, বজ্জাত, তুই আমার বাপ পর্যন্ত চলে গেছিস? রায়হান, রাগ করিস না, চল যে কাজে এসেছিস সেই কাজ করি। দুই বন্ধু ঢোকে একটা বড় শাড়ির দোকানে। দুজন মিলে শাড়ি দেখছে, মন মতো মিলছেই না। খুঁজে খুঁজে রায়হান একটা হালকা গোলাপি শাড়ি বের করে রাওনাপের হাতে দিয়ে বলে, এটা দেখ, বিয়ের শাড়ি নাকি ওরা কিনছে, তাহলে তুই বরং বৌভাতের শাড়ি কিনে নে, আর এটা বেশ ভালো লাগবে দেখতে। রাওনাপ, এটা মানাবে না, ও নিজেই তো কি পরিমাণ সাদা, তার উপর এমন হালকা কালার পরলে শাড়ির মধ্যে খুঁজে পাওয়া যাবে না। রাউনবের কথা শুনে রায়হান হেসে ফেলে। রায়হান, বাহ বন্ধু, তুই এত মনোযোগ দিয়ে দেখছিস যে বুঝে ফেলছিস এ শাড়িতে তাকে খুঁজে পাওয়া যাবে না। রাওনাপ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সে আমার চাচাতো বোন, জন্মের পর থেকে দেখে আসছে, তাই আলাদা করে মনোযোগ দিতে হবে না, এমনি বোঝা যায়। রায়হান, বুঝেছি, আর বলতে হবে না। এখন দেখ কোনটা দিবি, তোর চাচাতো বউয়ের জন্য? রাওনাপ খুঁজে খুঁজে গাঢ় সবুজের ভিতরে হালকা তামা রঙের কাজের একটা শাড়ি পছন্দ করে, সেটা কিনে নেয়। বিয়েতে সাধারণত লাল শাড়ি পরে, তবে তার কেন যেন মনে হয়েছে এটা সিরাতকে বেশি মানাবে। কেনাকাটা শেষে দুজন বেরিয়ে পড়ে। কাল সকাল সকাল রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে। পরের দিন হলুদ, এরপর শুক্রবার বিয়ে। সে শুধু চেয়েছিল কাবিন করবে, দ্বিতীয় বিয়েতে আর কী বা অনুষ্ঠান। আর চাষা ইশতিয়াক তাকে বোঝায় তার দ্বিতীয় বিয়ে হলে সিরাজের জন্য প্রথম, তাই কিছু সকাল আর থাকতেই পারে। সিরাতের দিকটা বিবেচনা করে সে আর কিছু বলে না। এখান থেকে গিয়ে নাইলের সাথে কথা বলতে হবে। ছেলেটা হয়তো জানেই না তার বাবার বিয়ে, কোন মুখে বলবে সে কথা যদি ছেলে তাকে ভুল বোঝে। রাত 11টা বেজে 20। রাউনফের ফোনটা দ্বিতীয়বারের মতো বেজে ওঠে। সে তড়িঘড়ি করে রুমে এসে কল রিসিভ করে। ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে আসে, এক নারী কণ্ঠ। সকাল থেকে শিকদার বাড়িতে শুরু হয়েছে অন্যরকম আমেজ। অতিথিরা আসতে শুরু করেছে। অতিথিরা বলতে কেবল কাছের কয়েকজনই দাওয়াত করা হয়েছে। তার মধ্যে একজন রাউনাফের বোন রাবেয়া, বাড়ির বড় মেয়ে। তার কদরটাও অন্যরকম। স্বামীর সাথে চট্টগ্রাম থাকে। ভাইয়ের বিয়ের খবর শুনে দেরি না করে চলে এসেছে। সাথে আছে তার স্বামী আহসান কবির, পেশায় একজন প্রফেসর। সারাহ সিঁড়ি থেকে নামছে। বসার ঘরে রাবেয়াকে দেখে সারাহ এক প্রকার দৌড়ে গিয়ে জাপটে ধরে তাকে। সারাহ, আপু কখন আসছো তুমি? এই তো লেট করলে কেন? তোমাকে তো আরও 2 দিন আগে বলছি। রাবেয়া, তোর ভাইয়ের ছুটি ম্যানেজ করতে একটু সময় লাগছে। সিরাত কই? সারাহ, ও রুমে আছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, রাতে আজ ধামাকা হবে। রাবেয়া, কি ধামাকা শুনি? কোন খিচুড়ি পাকাচ্ছিস? সারাহ, এই কোনো খিচুড়ি বিরিয়ানি না, সব প্ল্যান ভাবি আর কাকিয়ার। রাবেয়া, করবিটা কি? সারাহ রাবেয়ার কানে কানে কিছু বলে। রাবেয়া একটু ঘাবড়ে যায়, বলে, আব্বু কাকারা জানে? সারাহ, পাগল নাকি, আগে বলে সব ডিসমিস করব। রাবেয়া, পরে শুনলে তখন? সারাহ, চাপ নিও না, কিছু হবে না, ভাই বোনের একসাথে বিয়ে, মজা তো ডাবল করবই। রাবেয়া, দেখিস তোদের জন্য আবার যেন বকা না খাওয়া লাগে। আমি আসছি বাপের বাড়ি বেড়াতে, এসে বকা খেয়ে জামাইয়ের সামনে ইজ্জত হারাতে চাই না। আচ্ছা থাক, বাকিদের সাথে দেখা করে আসি।
রাবেয়া সিঁড়ি ভেঙে গিয়ে উপরে চলে যায়, সোজা চলে যায় সিরাতের ঘরে। সেখানে গিয়ে দেখতে পায় তিন মাথার এক জায়গা, মিথিলা, আতিয়া, সিরাত তিনজন গোল হয়ে কিছু করছে। রাবেয়া হঠাৎ করে গিয়ে সিরাতকে চেপে ধরে বলে, বড় ভাবি। সিরাত হঠাৎ এমন কথায় হকচকে যায়। পেছন ফিরে রাবেয়াকে দেখে যেন জানে পানি আসে। পরক্ষণে তাকে কি বলে সম্বোধন করছে তা মনে হতেই কটমটিয়ে চায়। সিরাত, কি বললে তুমি? রাবেয়া, কি বলছি আমি? সিরাত, কি বলে ডাকছো তুমি? রাবেয়া, তুই যা তাই বলছি। সিরাত, না বাপু, একদম হেয়ালি করবা না। মিথিলা, তা ভাবি, ভাবিকে ভাবি বলবো না তো কি বলবে? তোমাকে তো আমি ভাবি ডাকবো, কিন্তু সঙ্গী পাচ্ছি না, সাহসও হচ্ছে না। এখন আমার দল ভারী করতে লোক এসে গেছে। এই বলে রাবেয়া ও মিথিলা হাতে হাত মিলায়। এদিকে সিরাত লজ্জা অস্বস্তি ঘিরে ধরে। আপন মানুষগুলোর এমন পরিবর্তন তার লজ্জা দ্বিগুণ করে দিয়েছে। রাবেয়া, ভাবি দেখ, তোমার বড় জায়ের এখনই গাল লাল হয়ে গেছে। সিরাত, ছোট মা দেখো, ওরা আমাকে নিয়ে মজা করছে। আতিয়া, তোরা বড় বৌমার সাথে এমন করছো কেন? তোমাদের ভাই আসলে যদি নালিশ দেয় তখন ছাল তুলে নিবে পিঠের। আতির এমন ঠাট্টায় রাগে দুঃখে সে রুম থেকে বেরিয়ে যায়। পিছনে তিনজন অট্টহাসিতে ফেটে পড়ে। সে সোজা বাড়ির বাইরে হাঁটা দেয়। দরজা পার হতে শক্তপোক্ত একটা কিছুর সাথে ধাক্কা খায়। ছলছল চোখে মাথা তুলে তাকাতেই রওনকের মুখটা ভেসে ওঠে। সিরাতের চোখে পানি দেখে সে জিজ্ঞেস করে, রওনক, চোখে পানি কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? সিরাত স্থানকাল ভুলে গড়গড় করে সেই ঘটনার বর্ণনা দিতে থাকে। ভাবিরা, আপুরা, ছোট মা আমাকে নিয়ে মজা করছে। রওনক, কি মজা করছে? রাবে আপু, ভাবি আমাকে বড় ভাবি বলে মজা করছে। ছোট মাকে বলছি, সেও বলে বড় বৌমা। বলে আমি নাকি আপনি আসলেই নালিশ করব, আপনাকে দিয়ে বকা খাওয়াবে ওদের। রওনক মুচকি হেসে বলে, তাই? এটা তাহলে অনেক বড় অন্যায়। চলো তো বিষয়টা করে আসি। আমার হবু বউকে নিয়ে মজা করছে? কারে তো বড় সাহস! রওনক সিঁড়ির দিকে পা বাড়ায়। বিচারের আশায় সেও তার সাথে পা বাড়ায়। কিছু দূর আগাতেই সে বুঝতে পারে সে কি কাজটাই না করেছে। সে একবার রৌনকের দিকে তাকিয়ে দেখে তার মুখে এখনো হাসির রেখা। তা দেখে তাকে লজ্জারা আরও ঘিরে ধরে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে রক্ষা পেতে উল্টো ঘুরে সোজা দরজার বাইরে দৌড় লাগায়। তার দৌড় দেখে রৌনকের হেসে নিজের ঘরে চলে যায়। এদিকে সিরাজ সে প্রায় ঘন্টাখানেক ধরে বাগানের দোলনায় বসে আছে। সে পণ করেছে আজ আর এই মুখ কাউকে দেখাবেন না। সবাই তার সাথে মজা নেয়। সে যাবে না বাড়ির মধ্যে, করুক একার একারা বিয়ে। তাকে এইভাবে বসে থাকতে দেখে নাহিল এগিয়ে আসে। সে ঘুরতে ঘুরতে বাগানের দিকে আসছিল। সিরাতকে দেখে এগিয়ে আসে, তার পাশে বসে। সিরাত তার দিকে একবার দেখেও মুখ ঘুরিয়ে নেয়। নাহিল তার ঘাড়ে মাথা এলিয়ে বসে জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? সিরাত, তোকে বলবো না, তুইও সবার মতো মজা করে নিবি। নাহিল, না মজা করবো না পরমিস, বলো তুমি। সিরাত, ভাবি, তোর রাবেয়া ফুফু, ছোট দাদি সবাই মজা করতেছে আমার বিয়ে নিয়ে। তোর বাপ সেদিন এসে শুনলো, সেও মজা করলো আমার সাথে। বলে সিরাত নাহিলের মাথা সরিয়ে এসে নাহিলের ঘাড়ে মাথা রাখে। নাহিল তার মুখে হাত বুলিয়ে বলে, থাক, কষ্ট পেও না। ওরা তো বোঝে না যে কাউকে নিয়ে মজা করতে হয় না। বাসায় চলো। সিরাত, না তুই যা, আমি এখানেই থাকবো। নাহিল, কেউ মজা করবে না তোমাকে নিয়ে, আমি নিষেধ করে দেব ওদের, তুমি চলো, আমার সাথে সাথে থাকবা। নাহিল সিরাতকে বুঝিয়ে শুনে নিয়ে যায় বাড়ির মধ্যে। তাকে নিয়ে যায় তার ঘরে। সেখানে আপাতত কেউ নেই। সে সিরাতকে রেখে বাবার ঘরের দিকে যায়। বাবার ঘরে গিয়ে দেখে রাওনা বিছানায় উল্টো করে শুয়ে আছে। সে চুপি চুপি বিছানার কাছে যায়, গিয়ে বিছানায় উঠে রাওনাবের পাশে এসে তাকে দু হাতে জড়িয়ে শুয়ে পড়ে। ছোট ছোট হাতের আলিঙ্গন রাওনাপের কাঁচা ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে এটা তার ছেলে। 3 দিন পর ছেলেকে দেখে সেও তাকে জড়িয়ে ধরে দু হাতে, টেনে বুকের উপর নিয়ে আসে। নাইল বাবাকে বুকে শুয়ে তার মুখে হাত বুলাতে থাকে। রাওনাপ, বাবার কি মন খারাপ? নাহিল, না, কেন? মনে হলো তোমার যে আমার মন খারাপ? রাওনাপ, আমার বাবা তো তার বাবার কাছে এসে এত চুপ থাকে না। তার তো বাবার কাছে এলে মুখে ফুলঝুরি ফোটে, কি হয়েছে? নাহিল, কিছু হয়নি,
মিশু ফুপিকে নিয়ে অন্যরা মজা করছে, তাই ফুপির মন খারাপ। বলছে সে রাহাতের অনুষ্ঠানে যাবে না। এখন বলো, তার বিয়ে সে না গেলে হয়? রানা, ঠিক, কি করা যায়? নাহিল, তাই নিয়ে একটু চিন্তা হচ্ছে। বড় ফুপি বলেছে তাকে নিয়ে সন্ধ্যায় ছাদে যেতে। ফুপি কারোর সাথে কথা বলছে না। রওনা, আচ্ছা, এটা আমি দেখছি। এখন বাবা তোমাকে কিছু কথা বলবে, মন দিয়ে শুনবে, শুনবে তো? নাহিল, হ্যাঁ, তুমি বলো। রওনাক, মিশুকে তোমার কেমন লাগে? নাহিল, কেমন লাগবে, ভালো, কিন্তু একটু অবুঝ, মজা করা বোঝে না, ছোট মানুষ একদম। রওনাক, ছোট মানুষ, তুমিও তো বড়। ভাবছি ওকে আমরা সাথে করে আমাকেও ঢাকার বাসায় নিয়ে যাব, কেমন হবে? নাহিল, খুব ভালো হবে বাবা। তুমি জানো মেজো দিদা কত বকে ওকে, সবাই ওকে নিয়ে মজা করে। ওকে সাথে নিয়ে গেলে কেউ কিছু বলতে পারবে না। রওনা, হুম, সে যদি তোমার মাম্মা হয়ে সাথে যায় তাহলে কেমন হয়? নাহিল, ও কিভাবে মাম্মা হবে? রওনা, বাবা ওকে তোমার মাম্মা বানাতে চায়, তুমি কি মিশুকে মাম্মা বলবে? নাহিল, কিন্তু বাবা। রাওনা, তোমার দাদু দিদারা চায় মিশু যেন নাহিলের মাম্মা হয়। আমি জানি আমার ছোট নেই, সে বুঝবে। তাই তোমাকে বলছি, তোমার দাদু দিদারা মিশুর সাথে তোমার বাবার বিয়ে দিতে মিশুকে তোমার মাম্মা বানাতে চাচ্ছে। নাহিল, সবাই চায়? রওনক উপর নিচ মাথা নাড়ায়। নাহিল আবার বলে, মিশু কি আমাদের সাথে থাকবে সব সময়? আগের মাম্মার মতো চলে যাবে না তো আমাদের রেখে? রওনক, না শোনা, মিশু আমাদের সাথেই থাকবে সব সময়। ওকে আমরা কোথাও যেতে দেব না, যেতে চাইলেও আটকে রাখবো। নাহিল, আচ্ছা, ওকে আমরা আটকে রাখবো, একা একা বের হতে দেব না। যদি আগের মাম্মার মতো হারিয়ে যায়? ও তো ছোট, বোঝে না, রাস্তাও চিনবে না। রওনক, তুমি সবসময় ওকে চোখে চোখে রাখবে, কখনো একা ছাড়বে না। এরপর আরও কিছু সময় দুজনের মাঝে কথা হয়। রওনক ছেলেকে বুকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। তার বুকের ওপর থেকে যেন একটা পাথর সরে গেল। সন্ধ্যা সবাই এসে জড়ো হয়েছে সিরাতের রুমে। সে ছাদে যেতে নারাজ, সবার সাথে রেগে আছে, সবাই জোরাজুরি করে, কিন্তু সে রাজি হয় না। সবার মাঝে নাহিলও ছিল। সে এগিয়ে সিরাতের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে রাগ করলে হয়? তুমি ওদের উপর রাগ করে তো সুন্দর অনুষ্ঠান নষ্ট করবে? দেখবে, চলো, আমরা কত সুন্দর করে সাজিয়েছি, চলো না। শিরান, যাব না, ওদের সাথে কোনো ভাব নেই। নাহিল, ওদের সাথে ভাব করতে হবে না, বাবা বলেছে তোমাকে আমার মাম্মা বানাবে, তাই তুমি আমার সাথে থাকবে, আমি আর তুমি মজা করব। এ সিরাত তাহিরের কথা শুনে অবাক হয়। রনব এ কথা বলেছে ওকে? ছেলেটাও কি সহজে মেনে নিয়েছে? সে তো ভয়ই ছিল ছেলেটা আবার উল্টো কষ্ট না বসে এসব শুনে। সে নাহিলের মুখের দিকে তাকিয়ে মেনে নেয় সবার কথা। একে একে লেহেঙ্গা গহনা পরিয়ে হালকা সাজানো হয় সিরাতকে। আজ বাড়ির ছেলেমেয়েরা মিলে মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করেছে। আজমল শিকদার ও আরাফা শিকদার প্রথমে মানতে চাইলেও রামিন ও ইশতিয়াক জোরাজুরিতে চুপ থাকে। সাজানো শেষে সিরাতকে নেওয়া হয় ছাদের দিকে। ছিমছাম ছাদটা আর রমরমা পরিবেশ, চারদিকের আলো যেন রাতের আধারকে মুছে দিয়েছে। এক পাশে ছোট করে প্যান্ডেল করা হয়েছে, সেখানেই মেয়েদের আয়োজন করা হয়েছে। অন্য পাশে ছোট পরিসরে স্টেজ করা হয়েছে, সেখানে নাচ গান হবে। সেখানে বাড়ির ছোট সদস্যদের পাশাপাশি আছে সিরাতের ফুফাতো ভাই মাসিফ ও তার বোন মাহিরা। মাহিরা সারাহর সমবয়সী। মাশরাফির বয়স ২৬ বছর, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখছে। সিরাতের হাতে মেহেন্দি পড়ছে মিথিলা। এ তো তাড়াহুড়ার মাঝে মেহেন্দি আর্টিস্ট পাওয়া যায়নি। মিথিলা মেহেন্দি দেওয়ার হাত ভালো, তাই তাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। স্টেজে তখন চলছে সারাহ মারিয়ার ডান্স, দুজনে বেশ ভালো নাচে। এরপরে মাসিব, রামিন ও ইয়াসের পালা। এর মাঝে রাবিয়া উঠে যায়, সিঁড়ি বেয়ে সোজা চলে যায় ভাইয়ের ঘরে। রাবিয়া ও রামিন প্রায় সমবয়সী, ১-২ বছরের পার্থক্য। সে রাওনাপের ঘরের সামনে এসে দেখে দরজা হালকা ভিড়ানো আছে। সে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রুমের কোথাও ভাইকে না দেখে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে রাওনা বারান্দার একপাশে পাতানো চেয়ারে গা এলিয়ে বসে আছে, চোখ বুজে। রাবেয়া ভাইয়ের কাছে গিয়ে তার ঘাড়ে হাত রাখলো। কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় রাওনা। রাবেয়াকে দেখে বলে, তুই এখানে? ছাদে অনুষ্ঠান হচ্ছে, তা রেখে এখানে কি?
রাবেয়া, অনুষ্ঠান তো তোমার আর সিরাতের জন্য, তুমি যাওনি কেন সেখানে? রানা মাথাটা ধরেছে একটু। তুই যা, নাহিলের খেয়াল রাখবি। রাবেয়া এগিয়ে এসে ভাইয়ের একদম কাছে দাঁড়ায়। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি কি চিন্তিত কিছু নিয়ে? রানা, রাবা বোন, কিছু হয়নি আমার, এ তো চিন্তা করতে হবে না। ভাইয়ের বিয়েতে আনন্দ কর, এমন মুখ ভার করে রাখছিস কেন? যার বিয়ে তার দেখলে কি ভালো লাগবে? রাবেয়া, তা যার বিয়ে সে যদি দেখে তার বর এভাবে মুখ করে ভার করে রেখেছে, ওরও খারাপ লাগবে না? তুমি যাচ্ছ না কেন ছাদে? ওরও তো খারাপ লাগে। যাও না। কি করে যাব বল, মনটা অস্থির অস্থির লাগছে। ওর চোখে চোখ মেলাতে ভয় হয়, যদি কিছু ভুল ধরা পড়ে যায় ওর চোখে। রাবেয়া, এভাবে কতদিন মুখ লুকিয়ে রাখবে? ও তোমার বউ হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন তা নিশ্চয়ই আলাদা করে বোঝাতে হবে না? সব জেনে বুঝে এমন বাচ্চা মত ধারণা ধরে বসো না। রানব, কি করব বল? এই চিন্তায় আমার ঘুম হারাম করে দিচ্ছে। জি, আমি কি পারবো ওর সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে? আমি পারবো তো ওকে ভালো রাখতে? ওর যদি কখনো মনে হয় ও আমার কাছে, ওকে আমি গুরুত্ব দিচ্ছি না, আদর্শ স্বামী হতে পারছি না, তখন কি করব? রাবেয়া, সিরাত বুদ্ধিমতী একটা মেয়ে, ও তোমার অবস্থাটা বুঝবে। আর এসব ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতেই করবে। ভবিষ্যতের চিন্তা বর্তমানে করে বর্তমানকে নষ্ট করো না। এতে ওর মনে বিরূপ প্রভাব পড়বে। শুরুতেই ওর মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে, যা আজীবনও তুমি বুঝতে পারবে না। তাই চলো অত্যন্ত এক পলক দেখা দিয়ে আসো, এতে ওর ভালো লাগবে। রাবেয়ার কথাটা রণব সায় জানায়। সে একটা হালকা সবুজ পাঞ্জাবি পরে তৈরি হয়ে নেয়, রাবেয়ার সাথে ছাদে যায়। সিরাত রওনবকে খেয়াল করে না, রাবেয়াকে দেখে বলে, তোমাকে কত খুঁজেছি জানো? পিঠটা চুলকে দাও, চুল পড়ছে আর চুলকাচ্ছে। সারাহ মাহিরা সব নাচতে ব্যস্ত, আমার বিয়ে, অথচ আমারই কেউ পাত্তা দিচ্ছে না। রাবেয়া হেসে ওঠে ওর কথা শুনে, বলে, একটু নিচে গেছিলাম, ওই দেখ ভাইয়া আসছে। আঙুল দিয়ে ছাদের অন্যপাশে দেখায়। সিরাত দেখে রওনক ছাদের অন্যপাশে রাবেন মাসিব ও ইশতিয়াকের সাথে কথা বলছে। অন্যদিনের তুলনায় আজ যেন অন্যরকম লাগছে। হবু বর বলে কি আজ একটু বেশি ভালো লাগছে? এই লোকের বয়স তো দেখলে তো বোঝাই যায় না। কোলাহলের ধ্যান ভঙ্গ হতেই দেখে সামনে রামে মাসিব রওনাফের ধরে বেঁধে এনেছে সামনে, এনে তার পাশে বসিয়ে দেয়। সিরাত হকচকিয়ে রওনাফের দিকে তাকায়। সিরাতের মধ্যে এক অদ্ভুত অস্বস্তির সৃষ্টি হয়। পেটের মধ্যে হাজারো প্রজাপতি ওড়াউড়ি করছে কি যেন। হঠাৎ সারাহর ডাক দেয় তাকে। তার ডাকে তার সংবিং ফিরে আসে। নিজের কাছে নিজেই লজ্জিত হয়। সারাহ রওনাপ ও সিরাতের হাত পাশাপাশি মিলে মেহেন্দি দিয়ে লাভ আঁকায়, তার মাঝে দুজনের হাতে দুজনের নাম লিখে দেয়। এদিকে রওনক যেন কাঠের পুতুল মাত্র, মুখে কৃত্রিম এক হাসি ঝুলিয়ে রেখেছে। সিরাতের উপস্থিতির ছোঁয়া যেন তার মাঝে কোনো অনুভূতি জাগ্রত করতেই পারছে না। এক পর্যায়ে মেহেন্দি কার্যক্রম শেষ করে কিছু কাপড় ফটোশ্যুট করে এরপর মাথা ব্যথার বাহানায় রহনব ছাদ থেকে নেমে যায়। সবাই যার যার মতো নাচ গান আড্ডায় ব্যস্ত। সিরাত একা একা বসে মশার কামড় খাচ্ছে। এদের আক্কেল বলিহারি, যার বিয়ের তারিখে গুরুত্বই দিচ্ছে না, সে চাইছে তার নিজের কিছু সিঙ্গেল ছবি তুলবে, কাউকে পাচ্ছে না। কতক্ষণ পর নাহিল এদিকে আসে। নাহিলকে দেখে সিরা তো নিজের কাছে ডাকে, বলে, আব্বা শোন একটু। নাহিল, বলো, কি বলবা? সিরাত, আমাকে কয়টা ছবি তুলে দিবি সোনা? দেখ কেউ দিচ্ছে না, কারো আমার দিকে খেয়ালই নেই, অথচ বিয়ে আমার। নাহিল, আমি তো পারি না তুলতে। সিরাত, আমি শিখিয়ে দিচ্ছি, তুই তোর মতো তুলে দে। সিরাত বিভিন্ন পোজ দিচ্ছে, নাহিলকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে, আর নাহিল তার ছোট হাতের ছবি তুলে দিচ্ছে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়ানো রাবেয়া পুরো মুহূর্তটা ক্যামেরাবন্দি করে, কারো হোয়াটসঅ্যাপে সেন্ড করে। অপর পাশের ব্যক্তিটি তা দেখে মুচকি হাসে। বারান্দার রেলিংয়ে হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমাকে শক্তি দাও প্রভু, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হে প্রভু, আমাকে শক্তি দাও, আমি যেন আমার সাথে জোড়া এই মানুষ দুটোকে যেন ভালো রাখতে পারি, আমার দ্বারা যেন ওরা কষ্ট না পায়।